একজন জমিদার যিনি শারীরিকভাবে অনেক দুর্বল, তিনি তার ওয়াইফকে ঠিকমতো স্যাটিসফাইড করতে পারেন। এই দিক দিয়ে তার মেয়েও আবার আস্তে আস্তে যৌবনের দিকে পা বাড়াচ্ছে। সেই জমিদারের বাসায় আবার তার নিজের একটি বোন আছে, যেই বোনটি বিধবা। বিয়ের কিছু বছর পরই তার হাজবেন্ড মারা যায়, আর তারপর থেকে তার সারাটা জীবন এইভাবে একাই কাটিয়ে দিতে হয়। এই দিক দিয়ে গ্রামে একটার পর একটা যুবতী মেয়েদেরকে খুন করা হচ্ছিল। গ্রামের সবাই মনে করছে গ্রামের ভিতরে হয়তো কোনো হিংস্র জানোয়ার ঢুকে গিয়েছে। এখন রাজা এতটাই দুর্বল যে সে ঠিকমতো বন্দুকই ধরতে পারে না, সে বাঘ মারবে কিভাবে? আর তাই সেই বাঘ মারার জন্য শহর থেকে নিয়ে আসে একজন শিকারীকে। কিন্তু সেই শিকারী বাঘ না মেরে ওই জমিদারের বাসায় জমিদারের বউ আর তার মেয়েকে শিকার করে বাসার এমন একটি জিনিস নিয়ে পালিয়ে গেল, যেটা মুভির শেষ অংশে দেখলে আপনারা পুরো অবাক হয়ে যাবেন। হ্যালো ভিউয়ার্স, মুভিগাজমে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। কথা বলছিলাম 2021 সালে রিলিজ প্রাপ্ত হায়তবা সিরিজের সিজন 3, যেটির নাম শেরনি। সো চলুন আর দেরি না করে সরাসরি এই সিরিজটির এক্সপ্লেনেশনটি শুনে ফেলা যাক। কিন্তু তার আগে ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো বা এক্সপ্লেনেশনটি আপনাদের কাছে ভালো লাগলো কিনা সেটা কিন্তু অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে একদমই ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিবেন। সো চলুন শারীরিকভাবে অক্ষম এই জমিদারটির আর তার ডিসস্যাটিসফাইড ওয়াইফের জীবনের গল্পটি শুনে আসা যাক। মুভির শুরুতেই আমরা দেখতে পাই গ্রামের কিছু মানুষ মশাল হাতে নিয়ে জঙ্গলের ভিতরে একজন মেয়েকে খুঁজে বেড়াচ্ছে। কিছুক্ষণ পরই মেয়েটিকে ক্ষত বিক্ষত অবস্থায় জঙ্গলের ভিতরে পড়ে থাকতে দেখে। মেয়েটির বাবাও মেয়েটিকে খোঁজার জন্য জঙ্গলে চলে এসেছিল। মেয়েটির এরকম নিথর দেহ দেখে বাবাটি তার মুখের ভাষা হারিয়ে ফেলেছে। এখান থেকেই সিন কাট হয়। আমরা দেখতে পাই জমিদার আর তার ওয়াইফ তারা দুজন বিছানায় শুয়ে আছে, আর জমিদারের সঙ্গে তার ওয়াইফ শারীরিক সম্পর্ক করার জন্য বিভিন্নভাবে তাকে সিডিউস করছে, কিন্তু কিছুতেই যেন জমিদারের কিছুই হচ্ছে না। এক পর্যায়ে জমিদারের ওয়াইফের ঘুম চলে আসে, আর এটা দেখে জমিদার অনেক রেগে যায়। তখন তার ওয়াইফ জিজ্ঞেস করে কি হয়েছে। জমিদার তখন বলে ইদানিং মনে হয় তোমার অনেক তাড়াতাড়ি ঘুম চলে আসে। জমিদারের ওয়াইফ তখন বলে আমি কি করব, আপনার দ্বারাই তো কিছুই হয় না। জমিদার তখন বলে ইদানিং তোমার মুখে অনেক কথা ফুটেছে, তাই না? জমিদারের ওয়াইফ তখন বলে যে আপনি যদি কিছু করতে পারতেন তাহলে আপনি যখন বলতেন আমার মুখটা তখনই খুলতো। আর এটা বলে জমিদারের ওয়াইফ ঘুমিয়ে যায়। জমিদারের আর্থারাইটিস রোগ থাকার কারণে আমরা দেখতে পাই জমিদারের হাড়টি থরথর করে কাঁপছে। অন্যদিকে আমরা দেখতে পাই জমিদার আর তার ওয়াইফের মধ্যে এই সমস্ত কথোপকথন গেটের বাইরে থেকে কান পেতে শুনছিল জমিদারের বোন মহুয়া, আর নিজের মনেই মুচকি মুচকি হাসছিল। আর ঠিক তখনই আমরা দেখতে পাই জমিদারের রুমের সামনে এসে হাজির হয় জমিদারের নায়েব। এটা দেখে মহুয়া সেখান থেকে চলে যায়। জমিদারের নায়েব তখন গেট নক নক করে। জমিদার বাহিরে আসে। নায়েব বলে যে গ্রামের সবাই আপনার সঙ্গে দেখা করতে এসেছে। জমিদার চলে যায় তার বারান্দায়। সে দেখতে পায় গ্রামের সবাই এসে জমিদারকে চিৎকার করে বলছে যে হুজুর, জঙ্গলের সেই হিংস্র বাঘটা অনেক ভয়ঙ্কর হয়ে গিয়েছে। হুজুর, আমরা অনেক ভয়ে আর আতঙ্কে আছি, আমাদেরকে এখান থেকে আপনি রক্ষা করুন। তখন আমরা জঙ্গলের ভিতরে মরে যাওয়া সেই মেয়েটির বাবাকেও দেখতে পাই। সেও কান্না করতে করতে জমিদারকে বলছে হুজুর, আপনি আমাদেরকে রক্ষা করুন। জমিদার তখন ওদেরকে আশ্বাস দেয় যে তোমরা টেনশন করো না, আমার পূর্বপুরুষ তোমাদের হেফাজত করেছিল, আমিও তোমাদের হেফাজত করব। এই বাঘকে যে করেই হোক আমি হত্যা করব, তোমরা এটা নিয়ে কোনো টেনশন করো না। শুধু যেই কয়দিন আমি ওকে হত্যা না করছি অতদিন তোমরা নিজেরা বাসা থেকে বের হয়েও না, আর তোমাদের বাচ্চাদেরকে একটু সাবধানে রেখো। কিন্তু লোকজন তো কোনোভাবেই মানতে পারছিল না। তারা অনেক ভয়ে ছিল, অনেক আতঙ্কে ছিল। তাই গ্রামবাসীরা আবারও বলে যে হুজুর, যত দ্রুত সম্ভব আপনি এই পশুটাকে মারার ব্যবস্থা করুন। এইসব কথা শুনে জমিদার যখন তাদেরকে আশ্বাস দেওয়ার জন্য নিজের হাতটি উপরে তুলে, তখন আমরা দেখতে পাই আবারও তার হাতটি থরথর করে কাঁপছিল, আর সঙ্গে সঙ্গে সে তার নিজের হাতটি লুকিয়ে ফেলে আর অন্য হাত দিয়ে গ্রামবাসীদেরকে সান্ত্বনা দিয়ে সেখান থেকে পাঠিয়ে দেয়। পরের সিনে আমরা জমিদারের একমাত্র মেয়ে শর্মিলাকে দেখতে পাই। ও এখন বড় হয়েছে, তাই মনের ভিতরেও বিভিন্ন ধরনের আশা আকাঙ্ক্ষা জেগে উঠেছে। আমরা দেখতে পাই হাতে একটি দুধের বাটি নিয়ে সে তার বিড়ালকে ডেকে বেড়াচ্ছে, আর ডাকতে ডাকতে বারান্দার এক কোনায় গিয়ে নিচে তাকিয়ে দেখতে পায় অনেক সুন্দর হ্যান্ডসাম একজন যুবক খালি গায়ে গোসল করছে। আর এটা দেখে নিজেকে সে আর ধরে রাখতে পারে না, আর ওর মনের ভিতরে ওই ছেলেটিকে নিয়ে নোংরা বাসনা জেগে ওঠে। কিন্তু ঠিক সেই মুহূর্তে আমরা দেখতে পাই শর্মিলাকে খুঁজতে খুঁজতে সেখানে এসে উপস্থিত হয় মহুয়া। আর শর্মিলাকে এই অবস্থায় দেখতে পেয়ে পিছন থেকে ওকে এক ধমক মেরে বসে আর বলে অনেক বড় হয়ে গেছিস তুই না। আর এটা বলে মহুয়া তখন নিচের দিকে তাকিয়ে ওই ছেলেটাকে ইঙ্গিত করে বলে যে কালকে থেকে তোমাকে আর এখানে গোসল করতে যেন আমি না আসতে দেখি, আর কোনো জায়গা পাও না গোসল করার জন্য, যাও এক্ষুনি বেরিয়ে যাও এখান থেকে। ছেলেটি এটা শুনে অনেক ভয়ে ভয়ে তাড়াহুড়া করে সেখান থেকে চলে যেতে নেয়। বেচারা এটাও বুঝতে পারেনি কেন ওকে এখান থেকে তাড়িয়ে দিল। ওকে দেখে যে কোনো একটা মেয়ে নোংরা মনের বাসনা পূরণ করছে এটাও বেচারা জানতে পারে না।
ছেলেটি চলে যাওয়ার পরে এবার ধরে শর্মিলাকে মহুয়া আর বলে, অনেক যৌবন এসে গেছে তোর ভিতরে না, ভাইয়াকে সব জানিয়ে দিতে হবে। শর্মিলা তখন বলে, না আমি তো কিছু করছিলাম না, এমনিতে এখানে দাঁড়িয়েছিলাম। মহুয়া তখন আরো একটি ঝাড়ি দিয়ে বলে যে ভাইয়াকে বলছি তাড়াতাড়ি তোর বিয়ের ব্যবস্থা করবে, আর না হলে দেখা যাবে কোন দিন তুই আবার এই বাড়ির মুখ কালো করে দিয়ে এখান থেকে চলে যাবি। পরের সিনে আমরা দেখতে পাই জমিদার মশাই একজন বয়স্ক কবিরাজকে ডেকে নিয়ে এসেছেন তার শারীরিক সমস্যাগুলো দূর করার জন্য। কিন্তু যাকে তিনি ডেকে নিয়ে এসেছেন তিনিই না আবার কোন সময় চলে যান কে জানে, কারণ তার যেই বয়স। জমিদার মশাই তার চিকিৎসা করার স্টাইল দেখে একটু বিরক্ত হয়ে বলে যে কি হচ্ছে, আপনি কিছু একটা বলবেন, আমার কি হয়েছে, আপনি কি আদেও আমার রোগটা ধরতে পেরেছেন? কিন্তু বৃদ্ধ কবিরাজ মশাই অনেকক্ষণ তার কাপা কাপা হাতে জমিদারের রগটা ধরে এক পর্যায়ে বলে, আমি কিছুই বুঝতে পারি। এটা শুনে জমিদার মশাই একটু বিরক্ত হয়ে বলে যে হ্যাঁ আমি তো জানি আপনি কিছুই বুঝতে পারেননি, কিন্তু এবার কি বুঝতে পারেননি সেটা আমাকে ক্লিয়ার করে বল। তখন বৃদ্ধ কবিরাজ জমিদারকে বলে যে তোমার এই মুহূর্তে যেই অবস্থা, এই অবস্থায় তুমি জঙ্গলে গিয়ে শিকার করা তো দূরে থাক, নিজেকেই নিজে ঠিক মতো সামলাতে পারবে না। এই কথা শুনে অনেক চমকে যায় জমিদার, সে কি করবে সে নিজেও বুঝতে পারছিল না। কবিরাজ মশাইয়ের কাছে যখন কোনো সলিউশন চায় তখন কবিরাজ অনেক ভেবে চিনতে তাকে একটি ওষুধের কথা বলে আর বলে যে এই ওষুধটা যদি তুমি পান করো তাহলে এরপর থেকে তুমিই হবে বাঘ আর তুমিই হবে শিকারী। এই দিক দিয়ে আমরা দেখতে পাই জমিদারের ওয়াইফ সরলা, তার মেয়ে আর মহুয়া, তারা তিনজন বারান্দায় বসে গল্প করছিল। শর্মিলার মাথায় তেল দিয়ে দিচ্ছিল মহুয়া, আর তেল দিতে দিতে সে জমিদারের ওয়াইফ সরলাকে বলে, ভাবি শর্মিলার তো অনেক বয়স হয়ে গেল, এবার ওকে বিয়ে দাও। এই কথা শুনে তখন সরলা বলে, ওর কি বয়স হলো, ও তো এখনো ছোট অনেক। মহুয়া তখন বলে যে কে বলেছে ও ছোট, এই বয়সে ওর মতো মেয়ের একটাই ভুল যথেষ্ট জীবনটা নষ্ট করে দেওয়ার জন্য। এইসব কথা আসলে ও ইঙ্গিতে শর্মিলাকে বোঝাচ্ছিল, আর শর্মিলার কানের সামনে গিয়ে বলে যে কিরে বলে দিব নাকি আজকে কি করেছিলি। শর্মিলা তখন অনেক রিকোয়েস্ট করে বলে যে তুমি এগুলো কোনো কিছু জানিও না মাকে। ওরা যখন এইসব বিষয় নিয়ে কথা বলছিল তখন মাঝখান থেকে সরলা বলে যে থাক বাদ দে তো এইসব কথাবার্তা, ওর বিয়ে নিয়ে তোর ভাইয়াই চিন্তা করবে, সময় হলে ওর ভাইয়াই ওর বিয়ে দিয়ে দিবে। এই কথা শুনে তখন মহুয়া বলে, এই বয়সে তো আমার বিয়ে হয়ে গিয়েছিল। এই কথা শুনে পান খেতে খেতে সরলা তখন মহুয়াকে উত্তর দেয় যে এর জন্যই তো তোর আজকে এই অবস্থা। এইরকম একটি কথা শুনে মহুয়া অনেক কষ্ট পায়। বেচারির ছোট বয়সে বিয়ে হয়ে গিয়েছে, হাজবেন্ডটাও অনেক তাড়াতাড়ি মারা গিয়েছে, আর তাই ছোট বয়সে বিয়ে হয়ে যাওয়ার পরও আজ পর্যন্ত ওকে আর বিয়ে দেওয়া হয়নি। বিধবা বানিয়ে ঘরের এক কোনায় ফেলে রাখা হয়েছে, আর আজকে তাই ভাইয়ের বউয়ের কাছ থেকে এইরকম কথা শুনতে হয়। এর পরের সিনে আমরা জমিদার মশাইকে দেখতে পাই, তিনি বন্দুক নিয়ে নিশানা তাক করছিল, কারণ সে নিজে জঙ্গলে যাবে ওই হিংস্র জানোয়ারটিকে মারার জন্য, আর তাই সে বন্দুক দিয়ে তার এম ঠিক করছিল। কিন্তু আমরা দেখতে পাই বেচারার হাত এতটাই কাঁপছিল যে নিশানা তো দূরে থাক, সে বন্দুকে গুলি ঠিক মতো ঢুকাতে পারছিল। এটা দেখে তখন নায়েব জমিদারকে বলে যে জমিদার বাবু বাদ দিন, আপনি শুধু শুধু চেষ্টা করেন না, আপনি যদি মনে কিছু না করেন তাহলে আমি আপনাকে একটা বুদ্ধি দিতে পারি। জমিদার তখন বলে কি বলো। নায়েব তখন বলে আমাদের কাজ তো হচ্ছে এই হিংস্র জন্তুটাকে মারা, তাই না? তাহলে তো আমরা শহর থেকে একটা শিকারী ভাড়া করে নিয়ে আসতে পারি এই জন্তুটাকে মারার জন্য। আর এই কথা শুনে জমিদার মশাই বেশ চটে যায়। সে নায়েবকে বলে যে তোমার দাদার দাদা আমাদের এই পরিবারে কাজ করত, তারপরে তোমার দাদা, এরপর তোমার বাবা, তারপরে তুমি। আজ পর্যন্ত তুমি কখনো দেখেছো যে এই বাড়ির ছেলেরা অন্য কোনো শিকারীকে এনে জঙ্গলে গিয়ে জন্তু শিকার করিয়েছে? এই বাড়ির একটা ঐতিহ্য হচ্ছে সারা জীবন এই বাড়ির ছেলেরা জঙ্গলে গিয়ে হিংস্র বাঘ মেরেছে, হিংস্র জন্তু মেরেছে, আর তুমি আমাকে বলছো শহর থেকে একজন শিকারীকে নিয়ে আসতে এই সামান্য একটি জন্তু মারার জন্য? এই জন্তু যদি মরে তাহলে আমার হাতেই। আর এটা বলে সে আবারও কাপা কাপা হাতে বন্দুকে গুলি ভরতে থাকে, কিন্তু বেচারা এতটাই দুর্বল যে ঠিকমতো গুলিটাও বন্দুকে ভরতে পারছে না। এরপর সে আবারও নিশানা তাক করে, আর খুবই সাহস আর উদ্যম নিয়ে এবার সে বন্দুক চালায়, কিন্তু এবারও ফেল হয়ে যায়। আর এটা দেখে জমিদার মশাই এবার নায়েবের দিকে ফিরে বলে, নায়েব মশাই আপনি কাকে জানি ভাড়া নিয়ে আসতে বলেছিলেন? পরের সিনে আমরা দেখতে পাই খুবই রোম্যান্টিক হয়ে জমিদার মশাই যায় তার ওয়াইফ সরলার কাছে, আর আসতে গিয়ে তার পিছনে দাঁড়িয়ে তার পিঠে হাত দিয়ে বলে, তোমাকে কিছুদিন আগে যে গয়নাটা বানিয়ে দিয়েছিলাম সেটা তো তুমি এখন আর পরোই না। সরলা উত্তরে বলে যে আর তো কোনো সুযোগই পাই না পরার। জমিদার মশাই তখন বলে তাহলে আজকে সুযোগ করে ফেলি। সরলা তখন বলে যে না বাদ দিন। জমিদার মশাই বলে কেন ভয় পাও, কেউ দেখে ফেলবে তাই? উত্তরে সরলা তখন বলে দেখার মতো তো আর কিছুই নেই। এই কথা শুনে জমিদার মশাই অনেক লজ্জা পেয়ে যায়। জমিদার রেগে গিয়ে সরলাকে বলে তুমি কি বুঝাতে চাও? সরলা তখন বলে যে দেখুন আমার জীবনটা তো আর কিছু রইলই না,
কমসে কম আপনি আপনার মেয়ের কথা তো ভাবুন, ও তো বড় হয়ে গিয়েছে, ওর এখন বিয়ের বয়স হয়ে গিয়েছে। এখন জমিদারির অবস্থাও তেমন একটা ভালো না, সবাই শহরের দিকে চলে যাচ্ছে, আমাদের অর্থ সম্পদও শেষ হয়ে আসছে। এই সময়ে আপনি আর দেরি না করে মেয়েটিকে একটি ভালো জায়গায় বিয়ে দিয়ে দিন। ভালো হাজবেন্ড হতে পারেনি, ভালো বাবা তো হয়ে দেখান। এরপরে আমরা দেখতে পাই এই বিষয়টা নিয়ে জমিদার অনেক চিন্তায় পড়ে যায়। পরের সিনে আমরা দেখতে পাই শর্মিলা তার বাবার কাছে অনুমতি নিতে এসেছে, কারণ ও গ্রামের একটি মেলায় যাবে। তখন জমিদার বলে যে মা, এখন এই মুহূর্তে আমি তোমাকে বাইরে যেতে অনুমতি দিতে পারি না। তুমি তো জানো মা, আমি তোমার কোনো কথা কখনো ফেলিনি, কিন্তু এই মুহূর্তে গ্রামে একটি মানুষ খেকো বাঘ বেরিয়েছে, আর তাই এখন আমি তোমাকে যেতে অনুমতি দিতে পারি না। পরের সিনে আমরা দেখতে পাই শর্মিলা আবারও তাদের উঠানে দেখা সেই ছেলেটাকে মনে করে ওর মনের ভিতরে আবারও শিহরণ জেগে উঠে ওই ছেলেটার জন্য। আর সেই দিনের মতো আবারও কান পেতে মহুয়া বাহির থেকে এই সব কিছু শুনছিল। এক পর্যায়ে আমরা দেখতে পাই মহুয়ারও আসলে এইরকম জীবন আর ভালো লাগে না, তাই সে ভাতের প্লেটটি ছুঁড়ে ফেলে দেয়। তারও তো একটা যৌবন আছে, তারও তো একটা জীবন আছে, তার কতখানি বা বয়স হয়েছে। এই বয়সে সাদা শাড়ি পরে আর কতদিন একটা মানুষ থাকতে পারে। এই দিক দিয়ে আমরা দেখতে পাই নায়েব মশাইয়ের কাছে একজন লোক আসে, ছেলেটির নাম সিদ্ধার্থ। সিদ্ধার্থ শহর থেকে এসেছে। তখন আমরা দেখতে পাই নায়েব মশাই তাকে গ্রামের সবার সামনে বলছে, আসুন রাইটার বাবু ভিতরে আসুন। ওকে সবার সামনে রাইটার পরিচয় দেয়। এই কথা শুনে সিদ্ধার্থ তখন নায়েব মশাইকে বলে যে আপনি সবার সামনে আমাকে লেখক পরিচয় দিচ্ছেন কেন? আমি তো লেখক না, একজন শিকারী। এই কথা শুনে তখন নায়েব মশাই উত্তর দেয়, দেখুন এই বাসার প্রত্যেকটা পুরুষ ছিল অনেক নামকরা শিকারী, তারা নিজেরা জঙ্গলে গিয়ে শিকার করত, তাদের কখনো কারো সাহায্য লাগেনি। গ্রামের সবাই জানে যে এখনো যিনি আছেন তিনিও অনেক বড় ভালো একজন শিকারী, আর তাই আপনাকে এখানে আপনার পদবি লুকিয়ে চলতে হবে, যাতে গ্রামের মানুষ না জানে যে আপনি শিকারী। এইসব কথা বলে যখন নায়েব মশাই তাকে নিয়ে যাচ্ছিল, ঠিক সেই মুহূর্তে আমরা দেখতে পাই তাদের সামনে এসে দাঁড়ায় সরলা, মানে জমিদার মশাইয়ের ওয়াইফ। আর এরকম একজন হ্যান্ডসাম শিকারীকে দেখে সে তার উপরে অনেক ফিদা হয়ে যায়, আর তার গায়ে হাত দিয়ে বলে যে এই কি সেই শিকারী যে এই বাসার মান সম্মান বাঁচাতে এসেছে? সরলা তখন মুখে আরো একটি দুষ্টু হাসি দিয়ে সিদ্ধার্থের দিকে তাকিয়ে বলে, শুধু জঙ্গলেই শিকার করলে হবে, খেয়াল রাখবেন এই বাসায়ও কিন্তু অনেক শিকার আছে। আর এটা বলে সে নায়েব মশাইকে বলে যায় যে উনি কিন্তু আমাদের বাসার স্পেশাল মেহমান, উনার অনেক ভালোভাবে খেয়াল রাখবেন। এটা বলে সে একটি দুষ্টু হাসি দিয়ে সেখান থেকে চলে যায়। সিদ্ধার্থ তার দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল। সরলা কিছু দূর গিয়ে আবারও সিদ্ধার্থের দিকে তাকায়, আর আবারও একটি দুষ্টু হাসি দিয়ে সিদ্ধার্থকে বুঝায় যে তুমি আমার কাছে যা চাও আমি তোমাকে তা দিতে রাজি আছি। পরের সিনে আমরা দেখতে পাই সিদ্ধার্থ তার রুমে জামা কাপড় পরিবর্তন করছিল, আর ঠিক সেই মুহূর্তেই নক না করে সেই রুমে ঢুকে যায় মহুয়া। আর সিদ্ধার্থকে এই অবস্থায় দেখে সঙ্গে সঙ্গে তার মুখ ফিরিয়ে নেয়। সিদ্ধার্থ শহরের ছেলে, তাই ওর কাছে এগুলো কোনো বিষয় না। কিন্তু মহুয়া তখন সিদ্ধার্থকে বলে যে দেখুন এই বাসার একটা মান সম্মান আছে, সো আপনি যেই কাজে এসেছেন তার বাইরে এই বাসায় কোনো কিছু করবেন না, কাজ শেষ হলে সরাসরি এখান থেকে চলে যাবেন। সিদ্ধার্থ তখন বলে যে আপনি জানেন আমি এখানে কি কাজ করতে এসেছি, নাকি আপনার মনেও অন্য কিছু চলছে? এই কথা শুনে মহুয়া অনেক রাগ হয়ে সেখান থেকে দ্রুত বের হয়ে যায়। পরের সিনে আমরা দেখতে পাই সিদ্ধার্থ এবার জমিদার মশাইয়ের সঙ্গে কথা বলতে যায়। জমিদার মশাই সিদ্ধার্থকে বলছিল যে এর আগে আমি এত টাকা শুধু একমাত্র আমার একজন পছন্দের বাইজিকেই দিয়েছি। উত্তরে সিদ্ধার্থ বলে যে হ্যাঁ ঠিক আছে, কিন্তু জঙ্গলে তো বাইজি আসবে না, আসবে ভয়ঙ্কর একটি বাঘ, আর তার সঙ্গে আমার মোকাবেলা করতে হবে। এই কথা শুনে জমিদার মশাই বলে যে পিছনে দেয়ালে তাকিয়ে দেখো, দেয়ালে যা ছবি দেখছো এটা অনেক ভয়ঙ্কর একটি জন্তু, আর একে আমি শিকার করেছিলাম। আজ থেকে অনেক বছর আগে এই জন্তুটা 20 জন মানুষকে মেরে ফেলেছিল। যখন আমি ওর 21 নাম্বার শিকার হতে যাচ্ছিলাম, ঠিক তখনই আমি ওকে মেরে ফেলেছিলাম। অতএব তোমার কাজ শুধু আমাকে পাহারা দেয়া। বন্দুক চলবে ঠিকই, কিন্তু সেটা আমার হাত থেকে চলবে, তুমি আমাকে পাহারা দিবে। এই কথা শুনে তখন সিদ্ধার্থ অনেক রেগে যায়, কারণ সে জানতো যে সে শিকার করতে এসেছে, কিন্তু কিছু করার নেই, সে তো এখানে টাকার লোভেই এসেছে। আর তাই রাগ হয়ে সে সেই রুম থেকে বেরিয়ে যায়। পরের সিনে আমরা দেখতে পাই শর্মিলা চুপে চুপে সিদ্ধার্থের রুমে যায়, আর ওর জামা কাপড়গুলো ওর নাকের সামনে নিয়ে ও তার স্মেল নিতে থাকে। মানে এই বয়সে একজন মেয়ের যেরকমটা হয় আর একজন ইয়াং সুন্দর পুরুষের উপরে অ্যাট্রাক্ট হওয়া। যদিও বা পুরুষদের প্রতি শর্মিলার এইরকম আচরণ অনেক বেশি পরিমাণে। পরের সিনে আমরা দেখতে পাই সিদ্ধার্থ আর জমিদার জঙ্গলে একটি মাচা তৈরি করে সেটার উপরে বসে ওই জন্তুটির জন্য অপেক্ষা করছে। সিদ্ধার্থ তখন দেখতে পায় অপেক্ষা করতে করতে এক সময় জমিদার মশাই ঘুমিয়ে গিয়েছে, আর ঠিক সেই মুহূর্তে সিদ্ধার্থ ওই জন্তুর পায়ের শব্দ শুনতে পায়। কিন্তু তখন সে জমিদার মশাইকে না উঠিয়ে চিন্তা করে যে সেই নিজে ওই জন্তুটিকে মারবে।
কিন্তু সেই দিন আর সে জন্তুটিকে তারা পায় না। অন্যদিক দিয়ে আমরা দেখতে পাই আবারও শর্মিলা সিদ্ধার্থের রুমে এসেছে। এবার সে তার সঙ্গে দেখা করতে এসেছে। রুমের ভিতরে ঢুকে আস্তে আস্তে সে সিদ্ধার্থকে ডাকতে থাকে। আর তখনই হঠাৎ করে সিদ্ধার্থ তার সামনে এসে 2 হাত ধরে টান দিয়ে দেয়ালের সঙ্গে আটকে ফেলে। আর অনেক রোমান্টিক ভাবে সিদ্ধার্থ শর্মিলাকে বলে, আপনার বাবা আমাকে এখানে একটি বাঘিনীকে শিকার করতে এনেছে। সেই বাঘিনীটা কি আপনি? জীবনে প্রথমবার এরকম একটি হ্যান্ডসাম পুরুষের স্পর্শ পেয়ে মুখ দিয়ে যেন কোনো কথাই বের হচ্ছিল না শর্মিলা। জীবনের প্রথম এরকম একটি পুরুষকে এত সামনে পেয়ে নিজেকে আর ধরে রাখতে পারে না। সেই দিনই সিদ্ধার্থের সঙ্গে ওর শারীরিক সম্পর্ক হয়ে যায়। এই দিক দিয়ে আমরা দেখতে পাই জমিদার মশাই যায় তার ওয়াইফ সরলার সঙ্গে দেখা করতে। আর কবিরাজ মশাইয়ের বানানো একটি ওষুধ দেখিয়ে সরলাকে বলে, এটার দিকে ভালোভাবে তাকিয়ে দেখো। সরলা তখন একটু রাগ হয়ে বলে যে দেখলেই কি সবকিছু হয়ে যাবে? জমিদার মশাই তখন একটু বিরক্ত হয়ে বলে, মানে? সরলা বলে, এখন আমার অনেক কাজ আছে, এখন আমার কিছু করতে ইচ্ছা করছে না। জমিদার মশাই তখন বলে, কিন্তু রাতে তো আমার শিকারে যেতে হবে। এই কথা শুনে আরো বিরক্ত হয়ে সরলা বলে যে বাসায় শিকার করতে পারে না, সে জঙ্গলে কি শিকার করবে? এই কথা শুনে অনেক লজ্জা পায় জমিদার আর তেড়ে যায় সরলার দিকে। কিন্তু সরলাও তো কম সহ্য করেনি, তাই সে আবারও রেগে উঠে জমিদারকে বলে যে এই রাগটা তো তুমি বিছানায় দেখাতে পারো না, তাও বুঝতাম তুমি একটা পুরুষ। আর মনে রেখো, ঘরে একজন মেহমান আছে, উল্টাপাল্টা কিছু করার চেষ্টা করো না, তাহলে গ্রামে তোমার কোনো মান সম্মান থাকবে না। এই কথা বলে যখন সরলা সেই রুম থেকে বেরিয়ে যাবে, ঠিক সেই মুহূর্তে জমিদারও আবার তাকে দাঁড় করিয়ে বলে, হ্যাঁ ঠিকই বলেছো, ঘরে মেহমান আছে, আর তুমিও ভুলে যেও না তুমি একজন মেয়ে মানুষ। অতএব কিছু হলে গ্রামের মানুষ কিন্তু হাসাহাসি করবে, নিজেকে পর্দায় রাখার চেষ্টা করো। পরের সিনে আমরা দেখতে পাই সরলা এইসব কোনো কথা তোয়াক্কা না করে খাবার নিয়ে চলে যায় সিদ্ধার্থের রুমে। এত আপ্যায়ন সিদ্ধার্থ দেখে সরলাকে বলে, এগুলোর কি দরকার ছিল? তখন উত্তরে সরলা বলে, আপনার না থাকতে পারে, কিন্তু আমার দরকার আছে। আর এটা বলে সরলা সিদ্ধার্থের সামনে বসে। আর আমরা দেখতে পাই সিদ্ধার্থকে দেখিয়েই সে তার বুকের কাপড়টা একটু নিচে নামায়। সিদ্ধার্থ এক দৃষ্টিতে সেখানে তাকিয়েছিল। এক সময় সরলা বলে উঠে, পছন্দ হয়েছে? সিদ্ধার্থ একটু হকচকিয়ে উঠে বলে, কি? সরলা তখন বলে, খাবার কি পছন্দ হয়েছে? এইরকম একটি কথা শুনে সিদ্ধার্থ অপ্রস্তুত হয়ে পড়ে। ঠিক সেই মুহূর্তে আমরা দেখতে পাই পিছন থেকে ওই রুমে এসে হাজির হয় মহুয়া। সরলাকে বলে, ভাবি, বড় ভাইয়ার খাবার খাওয়ার সময় হয়ে গিয়েছে। এই কথা শুনে সরলা তখন সেখান থেকে উঠে চলে যাওয়ার সময় সিদ্ধার্থকে আবারও বলে যায় যে খাবার যদি পছন্দ হয় তাহলে আমাকে জানাবেন। এই কথা বলে সরলা ওই রুম থেকে বেরিয়ে যায়। দাঁড়িয়ে থাকে মহুয়াকে দেখে তখন সিদ্ধার্থ বলে, এত খাবার আমি একসাথে খেতে পারবো না, যদি তুমি চাও আমার সাথে শেয়ার করতে পারো। এই কথা শুনে মহুয়া তখন উত্তরে বলে যে আপনি মনে হয় ভুলে গিয়েছেন, আমি বিধবা, আমার এইসব খাওয়া নিষেধ। সিদ্ধার্থ তখন হাসতে হাসতে বলে, তুমি টেনশন নিও না, আমি কাউকে জানাবো না, সেটা খাবার হোক বা অন্য কিছু। মহুয়া তখন এই কথা শুনে সেই রুম থেকে বেরিয়ে যায়। এই দিক দিয়ে আমরা দেখতে পাই জঙ্গলের ভিতরে সিদ্ধার্থ আবার জমিদার মশাইয়ের সঙ্গে বিভিন্নভাবে মজা করছে, কারণ সে তো কোনো কিছু মারতে পারছেই না, উল্টো জঙ্গলের ভিতরে শুধু ঝিমাচ্ছে। এই দিক দিয়ে আমরা দেখতে পাই সিদ্ধার্থের কিন্তু শর্মিলার সঙ্গে বেশ জমে গিয়েছে। এখন ওরা কিছুদিন পরপরই দুজন মিলিত হয় আর শারীরিক সম্পর্কে লিপ্ত হয়। এইরকমই একদিন রোম্যান্স শেষে শর্মিলা যখন চলে যাচ্ছিল, যাওয়ার আগে সে সিদ্ধার্থের হাতে একটি চিঠি দেয় আর বলে, আমি যাওয়ার পরে এই চিঠিটা খুলে পড়বে। এইসব কথা বলতে বলতেই তারা দেখতে পায় মহুয়া ওই রুমে এসে উপস্থিত হয়েছে। আর শর্মিলাকে এই অবস্থায় দেখে অনেক রাগ হয়ে মহুয়া বলে, তুই এক্ষুনি এই রুম থেকে বেরিয়ে যা আর নিজের রুমে গিয়ে বস, আমি আসছি। শর্মিলা অনেক ভয় পেয়ে সেখান থেকে চলে যায়। মহুয়া তখন সিদ্ধার্থকে বলে, তুমি ওর সাথে কি করছিলে? সিদ্ধার্থ তখন বলে, কিছুই করছিলাম না, ওকে যা শিকার করা শিখাচ্ছিলাম। এই কথা শুনে তখন মহুয়া বলে, তুমি অনেক বার বেড়ে গিয়েছো তাই না? দাঁড়াও, আমি ভাইয়াকে জানাচ্ছি, সে তোমাকে গুলি করে মেরে ফেলবে। হাসতে হাসতে তখন সিদ্ধার্থ বলে, তোমার ভাই তো বন্ধুকে গুলিই ভরতে পারে না, সে গুলি চালাবে কি? যে জঙ্গলে ঠিক মতো শিকারই করতে পারে না, সে আবার আমাকে গুলি করে মারবে? যাই হোক, এখন বলো তুমি আমার কাছে কি চাও? যা চাওয়ার চাইতে পারো, কোনো সমস্যা নেই, কারণ আমার পিস্তলে এখনো অনেক গুলি বেঁচে আছে। এই কথা শুনে মহুয়া অনেক রেগে গিয়ে থাপ্পড় মারতে যায়। ঠিক সেই মুহূর্তে সিদ্ধার্থ ওর হাত ধরে বসে, আর হাত ধরেই সিদ্ধার্থ অনেক রেগে গিয়ে মহুয়াকে বলে, আমি এই যুগের ছেলে, আমার কাছে এইসব রীতি রিবাজ এগুলোর কোনো পাত্তা নেই। আমার কাছে তুমি একজন বিধবা মহিলা না, আমার কাছে তুমি একজন যুবতী সুন্দরী মহিলা, যার জীবনে সব ধরনের সুযোগ সুবিধা নেওয়ার অধিকার আছে, যেরকমটা 10 জন মহিলার আছে। মহুয়া তখন চিৎকার দিয়ে বলে, আমার হাত ছেড়ে দাও। সিদ্ধার্থ তখন হাত ছেড়ে দিয়ে বলে, ওকে, আমি তোমাকে ছেড়ে দিলাম, কিন্তু মনে রেখো তুমি আবার আমার কাছে ফিরে আসবে, কারণ এই সুন্দর পৃথিবীতে তোমার জীবনের বেশ খানিকটা এখনো বাকি।
এই কথা শুনে নিশ্চুপ হয়ে মাথা নিচু করে সেখানে মহুয়া কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। তারপর এক পর্যায়ে সেই রুম থেকে দৌড় দিয়ে বেরিয়ে যায়। এই দিক দিয়ে এইভাবে জমিদার মশাই রাতের বেলা জঙ্গলে গিয়ে জেগে জেগে আর শিকার করতে পারছে না। বেচারা এমনিতেই তো অসুস্থ মানুষ, তাই সে কি করবে বুঝতে পারছিল না। তখন নায়েব মশাই তাকে একটি বুদ্ধি দেয়। নায়েব মশাই বলে যে জমিদার বাবু, আপনি শিকারীর ড্রেস নিয়ে সব সময় রেডি থাকবেন, আর এই দিক দিয়ে সিদ্ধার্থ বাবু জঙ্গলে গিয়ে শিকার করবে। যখনই সে ওই বাঘটিকে মেরে ফেলবে সঙ্গে সঙ্গে আপনি এইখানে থাকা ড্রেসটি পরে বেরিয়ে যাবেন, যাতে গ্রামের মানুষ ভাবে আপনিই শিকারটা করেছেন। এইরকম একটি দুর্দান্ত প্ল্যানিং শুনে তো জমিদার বাবু বেশ খুশি, আর তাই আজকে খুব আনন্দে সে তার ওয়াইফের সঙ্গে শারীরিক সম্পর্ক করার জন্য রুমের ভিতরে গিয়ে একটি গোলাপ ফুল হাতে বিছানার উপরে অনেক খুশি মনে বসেছিল। আর এই দিক দিয়ে আমরা দেখতে পাই বেচারি শর্মিলা, সে তো এখন সিদ্ধার্থের প্রেমে পুরোই পাগল। দিন রাত সিদ্ধার্থকে সে চিঠি লিখে। সিদ্ধার্থ সেই চিঠি পড়ে না সেটা অন্য কথা, কিন্তু তার কাজ লিখা, তাই দিন রাত সে সিদ্ধার্থকে চিঠি লিখে। এখন মা মেয়ে দুজনই সিদ্ধার্থের উপরে পুরোই পাগল। এই দিক দিয়ে আমরা দেখতে পাই অনেক তাড়াহুড়া করে সিদ্ধার্থ তার কাপড় চোপড় গুছাচ্ছিল, কিন্তু তখনই নায়েব মশাই এসে বলে যে আজকে জমিদার বাবু জঙ্গলে যাবে না, আমাকে যেতে বলেছে। তখন নায়েব মশাইকে নিয়ে সিদ্ধার্থ চলে যায় জঙ্গলে। কিছুক্ষণ জঙ্গলে বসে থাকার পর সিদ্ধার্থ দেখতে পায় নায়েব মশাইও জমিদার মশাইয়ের মতনই ঘুমে বেহুশ হয়ে আছে। আর এই সুযোগে সিদ্ধার্থ আস্তে করে সেই মাচা থেকে নেমে জমিদার মশাইয়ের মহলের দিকে রওনা দেয়। আর অন্য দিক দিয়ে মহলের ভিতরে আমরা দেখতে পাই এক গ্লাস দুধ হাতে জমিদার মশাইয়ের সামনে গিয়ে বসে সরলা। দুধটি জমিদার মশাই খাওয়ার পরে যখনই সে সরলার দিকে এগোতে যাবে ঠিক তখনই তার কাছে মনে হচ্ছিল তার চারোপাশ যেন ঘুরছে। আর সরলার দিকে তাকিয়ে দেখে সরলাও অনেক জোরে জোরে হাসছে। আর এক পর্যায়ে জমিদার বাবু এইভাবে টলতে টলতে বিছানায় শুয়ে পড়ে। আর আমরা তখন দেখতে পাই সরলা বিছানা থেকে উঠে তার শরীরের সমস্ত জামা কাপড় খুলে চলে যায় সিদ্ধার্থের রুমে, আর সম্পূর্ণ উলঙ্গ হয়ে গায়ে একটি চাদর দিয়ে সিদ্ধার্থেরই বিছানায় শুয়ে ওর জন্য অপেক্ষা করতে থাকে। আর এইদিকে সিদ্ধার্থ মহলে ঢুকার পর আমরা দেখতে পাই জমিদার মশাইয়ের অনেক দামি একটি বন্দুক হাতে নিয়ে সে তার রুমে চলে যায়। আর গিয়েই দেখতে পায় বিছানায় শুয়ে আছে সরলা। আর সিদ্ধার্থকে দেখে বলে, শুনেছি আপনি নাকি অনেক শিকার করতে পারেন, তো কিরকম শিকার করতে পারেন আজকে এটা আমাকে দেখাবেন। সিদ্ধার্থ তখন উত্তরে বলে, জমিদার বাবু কোথায়? সরলা তখন বলে, জমিদার বাবু অজ্ঞান হয়ে শুয়ে আছে, কারণ এই আফিমটা আমি তাকে খাইয়ে দিয়েছি। কাল সকাল হলেই তো আপনি মহল থেকে চলে যাবেন, যাওয়ার আগে আপনি আমার ইচ্ছাটা পূরণ করে যান। এরপর আমরা দেখতে পাই সিদ্ধার্থ আর সরলা দুজনে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়। শারীরিক সম্পর্ক করতে করতে হঠাৎ করে সিদ্ধার্থ ওই আফিনের প্যাকেটটি সরলার মুখে চেপে ধরে, আর চেপে ধরেই রাখে যতক্ষণ না পর্যন্ত সরলা অজ্ঞান না হয়ে যাচ্ছে। কিন্তু সিদ্ধার্থ ওই আফিনের প্যাকেটটি এত জোরে সরলার মুখে চেপে ধরে যে এক পর্যায়ে অজ্ঞান না হয়ে উল্টো মরেই যায়। আর এরপর আমরা দেখতে পাই খাট থেকে সিদ্ধার্থ নেমে সরলার জামা কাপড় থেকে স্বর্ণ গয়নাগুলো সব নিয়ে নেয়। আর তখনই আমরা বুঝতে পারি আসলে সিদ্ধার্থের এই মহলে আসার মূল কারণটা কি ছিল। মুভির শেষ টুইস্ট বা চমক এখনো বাকি ছিল। আমরা দেখতে পাই সিদ্ধার্থ ওই মহল থেকে সব টাকা পয়সা স্বর্ণ গহনা নিয়ে সে ওই মহলেরই একটি ঘরের সামনে এসে দাঁড়ায় আর বাহির থেকে শব্দ করে। আর ঠিক সেই মুহূর্তে আমরা দেখতে পাই ওই রুম থেকে একটি মেয়ে বের হয়ে আসে, আর সেই মেয়েটি আর কেউ না, সে হচ্ছে মহুয়া। আর তার গায়ে রঙিন শাড়ি, তার গা ভর্তি গয়না, এগুলো সবই আসলে সরলার জামা কাপড়। মহুয়া সরলা সেজে ছদ্মবেশেই বাসা থেকে সিদ্ধার্থের সঙ্গে সে পালিয়ে যাচ্ছে। যাওয়ার আগে সেই বাসাটা ভালোভাবে শেষবারের মতো দেখে যায়। মুভির শেষ অংশে আমরা একটি করুণ আর হৃদয় বিদারক দৃশ্য দেখতে পাই। মহুয়া সিদ্ধার্থ এই বাসা থেকে চলে যাওয়ার পরে সকালবেলা শর্মিলা সিদ্ধার্থের সঙ্গে দেখা করতে ওর রুমে যায়। আর সিদ্ধার্থের রুমে যাওয়া মাত্রই শর্মিলা দেখতে পায় ওর মা সেখানে উলঙ্গ অবস্থায় বিছানায় শুয়ে আছে। আর এটা দেখে শর্মিলার আর বুঝতে বাকি থাকে না কালকে রাতে ওর মা সিদ্ধার্থের সঙ্গে কি করেছে। আর এটা দেখা মাত্রই একটা মেয়ের কাছে এর থেকে বড় শখ পাওয়ার মতো আর কিছু থাকে না। আর তাই তখনই নিজেকে আর ধরে না রাখতে পেরে শর্মিলা তাদের বারান্দা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। আসলে শর্মিলা সত্যিকারের ভালোবেসে ফেলেছিল সিদ্ধার্থকে। সে সিদ্ধার্থকে যে চিঠিগুলো দিয়েছিল ওগুলোর কোনোটাই সিদ্ধার্থ আজ পর্যন্ত খুলে দেখেনি। যদি একবার খুলে দেখতো তাহলে সে বুঝতে পারতো যে শর্মিলা তাকে কতটা ভালোবেসেছে। শর্মিলার বারান্দা থেকে পড়ে যাওয়ার শব্দ শুনে জ্ঞান ফিরে আসে জমিদার বাবু। সে দৌড়ে বারান্দায় গিয়ে দেখতে পায় তার মেয়ে আত্মহত্যা করেছে। আসলে এখানেও একটা টুইস্ট রয়ে যায়, আর সেটা হচ্ছে শর্মিলা জানতোই না যে তার মা যে সিদ্ধার্থের রুমের বিছানায় শুয়ে আছে সে আসলে শুয়ে নেই, সে মৃত অবস্থায় সেখানে পড়ে আছে। আসলে শর্মিলা যখন তার মাকে এই অবস্থায় দেখেছিল তার মাথাটা পুরো ব্ল্যাঙ্ক হয়ে গিয়েছিল।
সে ভেবেছিল তার মা মনে হয় সিদ্ধার্থের সঙ্গে শারীরিক সম্পর্ক করে সেই বিছানায় ঘুমিয়ে আছে, আর এটা ভেবেই বেচারি সহ্য না করতে পেরে সুইসাইড করে। অন্যদিকে একমাত্র মেয়ের এইরকম করুণ মৃত্যু দেখে কান্নায় ভেঙে পড়ে জমিদার বাবু। সে শর্মিলার মৃতদেহ সামনে চিৎকার করে কান্না করতে থাকে। তার এত আদরের মেয়েটা এইভাবে আত্মহত্যা করলো। অন্যদিকে তার ওয়াইফও তাকে চিট করে সিদ্ধার্থের সঙ্গে এইরকম করতে গিয়ে মারা গেল। একদিনের মধ্যে তার পুরো পরিবারটা ধ্বংস হয়ে গেল। আসলে এই বাড়ির প্রত্যেকটা মেয়ে বা পুরুষ যার কথাই আমরা বলি না কেন, সবাই শারীরিক চাহিদার লোভে এতটাই পাগল হয়ে গিয়েছিল যে ভালো মন্দ কোনো কিছুরই যেন তাদের কোনো পাত্তাই ছিল না। মহুয়ার মতন একজন বিধবা মহিলাকে এই ঘরে ফেলে রেখেছিল তারা। কখনো তার যে একটি শারীরিক চাহিদা আছে, তার যে একটি জীবন আছে, তার যে একটি সংসার আছে, এটার কথাই মনে করেনি। সবাই নিজের চাহিদা নিয়ে ব্যস্ত ছিল। আর এই দিক দিয়ে একা মেয়েটি আর কি করবে? শেষ পর্যন্ত তার সম্পর্ক হয়ে যায় এই সিদ্ধার্থের সঙ্গে। আর এরপর তারা দুজন মিলে প্ল্যান করে সিদ্ধার্থ এই বাসায় এসে ওকে নিয়ে যাবে, আর নিয়ে যাওয়ার আগে সমস্ত স্বর্ণ গয়না টাকা পয়সা নিয়ে তারা পালিয়ে শহরে চলে যাবে আর সুন্দর একটা জীবন কাটাবে। কিন্তু ওরা যেভাবে ওদের সুন্দর সংসারটা শুরু করার চেষ্টা করলো, এটা কি আসলে কোনোভাবে ঠিক হলো? ওদের নিজেদের সুন্দর ভবিষ্যতের জন্য ওরা এত সুন্দর একটি পরিবারকে এইভাবে ধ্বংস করে দিল। শর্মিলারও তো কোনো দোষ ছিল না, ও তো একজনকে ভালোবেসেছিল। কিন্তু ওরা এগুলো কিছু না ভেবে শুধু ওদের স্বার্থের কথা চিন্তা করে এইভাবে এই পরিবারটাকে ধ্বংস করে দিয়ে চলে গেল। তাই কখন কে কার ক্ষতি করে ফেলবে এটা আমরা কেউই বলতে পারি না। তাই আমাদের সব সময় উচিত আমাদের আশেপাশে যারাই আছে আমাদের আপনজন, তারা কোনোভাবে কষ্টে আছে কিনা এটা দেখা। যদি তারা কষ্টে থাকে তাহলে আমাদের সাধ্যমতো চেষ্টা করে তাদের কষ্টটাকে সলভ করা। কারণ সব সময় আমাদের মনে রাখা উচিত একটু জমানো পানি থেকেই ভয়ঙ্কর ডেঙ্গুর মতন ভাইরাস তৈরি হয়। ঠিক তেমনি জমিদার মশাই বা তার ওয়াইফ সরলা কেউ যদি একবার মহুয়ার কথা ভাবতো, ওর বাকি জীবনটার কথা ভাবতো, তাহলে হয়তো তাদের এত করুণ অবস্থা হতো না। সো এই ছিল আজকে সিরিজের এক্সপ্লেনেশনটি কেমন লেগেছে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। আবারও হাজির হব নতুন আরেকটি মুভির এক্সপ্লেনেশন নিয়ে। টিল দেন স্টে উইথ আস। আল্লাহ হাফেজ।